এটা বলা বাহুল্য। এবং সেটা আপনি দেখুন যে এখন যে নতুন সরকার এসেছে, আমরা হয়তো আগামীতেও দেখব যে অনেক সাংবাদিক বিএনপি সাংবাদিক হয়ে যাচ্ছেন। এবং এই আওয়ামী লীগ বিএনপির এই যে দ্বিধা বিভক্তি, সাংবাদিকতার বৃহত্তর যে স্বার্থ এবং মুক্ত গণমাধ্যম তৈরির ক্ষেত্রে এটা একটা অন্যতম প্রতিবন্ধকতা বলেই আমি মনে করি। সমস্যার গোড়াটা কিন্তু সেখানেই। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ কারা? সবচেয়ে বেশি ভালনারেবল হলো কিন্তু গণমাধ্যম কর্মীরা। মাঠ পর্যায়ে তারা যখন কাজ করতে যান, সেই কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যারা বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন করেন, তাদের যে ঝুঁকি, সেই ঝুঁকিকে কখনোই আমি দেখি নাই যে রাষ্ট্র সেভাবে আমলে নিয়েছে। বরং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু গণমাধ্যম কর্মীরা অনেক বর্ষকাতর ইভেন্ট কাভার করেছে এবং অনেকে প্রাণও দিয়েছে। এবং শুধু তাই নয়, কর্পোরেট স্বার্থের বলি হয়েছে অনেক সাংবাদিক এবং অনেক গণমাধ্যম কর্মী। তো যিনি ঝাড়ু দিতে চান তিনি মন্ত্রী হয়ে যান, এবং সেটাই কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে চলে এসেছে। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যত সামান্য চেষ্টা যে ছিল না তা নয়, কিন্তু সেটা কিন্তু সর্বাংশে গণতন্ত্রের পক্ষে গণমাধ্যম কাজ করতে পারেনি। নানানভাবে বিক্ষিপ্তভাবে চেষ্টা হয়েছে। এটাও সত্য যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়ে উঠলো এটা লোকে জানলো কি করে? গণমাধ্যমই তো তা প্রকাশ করেছে। কিন্তু সেটা কিন্তু নানা কায়দা কানুন করে বিভিন্ন সময় গণমাধ্যম বন্ধ হয়েছে, বিভিন্নভাবে সাংবাদিকরা হেনস্থায় পড়েছেন, নানান রকম, এমনকি খুনের শিকারও হয়েছেন নিয়মিত বিরতিতে। বহু বছর ধরেই বাংলাদেশের সাংবাদিকরা এই রকম পরিস্থিতির মধ্যে গেছেন। এরপরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই 18 মাসের যেই মব সন্ত্রাস যদি আমরা বলি এক কথায়, সেইখানে কিন্তু একটি বড় ধরনের আক্রমণ এসেছে সাংবাদিকদের উপরে। 266 জন সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আপনি দেখুন, যে কোনো পেশায় আপনার অসততা থাকতে পারে, আপনার নানান রকম সমস্যা থাকতে পারে, তার বিভিন্ন ধরনের দুর্নীতি থাকতে পারে, কিন্তু সাংবাদিকরা হত্যায় অংশ নিয়েছেন, এটা তো হতে পারে না। আপনি একজন শাহনাজ পারভিন নামের এক সাংবাদিকের কথা আজকে পত্রিকায় পড়লাম। তিনি লাইভ করছিলেন, 71 টেলিভিশনের সাংবাদিক, যে 5ই আগস্টের বিকালে। সেই সময় তাকে দেখানো হয়েছে যে তিনি খুনের ঘটনায় জড়িত, সম্ভবত একটা উত্তরায় আর একটা শ্যামলীতে। এরকম প্রচুর সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সাংবাদিক কেন বিনা বিচারে, শুধু সাংবাদিকের কথাটা আসছে কারণ গণমাধ্যম দিবসে আমরা আলাপ করছি, কেউই বিনা বিচারে বিনা জামিনে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের কথা বলছিলেন, কিন্তু আমরা কিন্তু তখন সরকারের পক্ষ থেকে বলতে শুনেছিলাম এসব মামলা সরকার করছে না, সাধারণ মানুষ নিজ নিজ জায়গা থেকে মামলা করছেন। কিন্তু প্রশ্নটা থেকে যায় যে গ্রেপ্তার হওয়া, জামিন না হওয়া, দীর্ঘ কারাবাসের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকার দায় কি রাষ্ট্র এড়াতে পারে কিনা? অবশ্যই না। এবং সাধারণ মানুষ কি করে আপনি 400 450 মামলা আপনার আসামির নাম দিচ্ছে, সেখানে যাকে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যদি দিয়েও থাকে, রাষ্ট্রের দায়িত্বটা কি? সাধারণ মানুষ তো চেষ্টা করবে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা থাকবে, কারণ আইনের শাসন তো অনেকের অপছন্দ। কিন্তু রাষ্ট্র তো তখন আইন ঠিকমতো জারি আছে কিনা সেটা নিশ্চিত করবে। আপনি দেখুন, আমরা বিশ্বজিৎ যে হত্যাকাণ্ড আওয়ামী লীগের সময় দেখেছি, এটা একটা অন্যতম মব সন্ত্রাস ছিল। আবরার হত্যাকাণ্ডের কথা আমরা জানি, সেটাও একটা মব সন্ত্রাস ছিল, অনেকে মিলে আবরারকে মেরেছে। কিন্তু দুটি হত্যাকাণ্ডেরই কিন্তু বিচার হয়েছে। আবরারের ক্ষেত্রে 20 জনের ফাঁসির আদেশ হয়েছে, বিশ্বজিতের ক্ষেত্রে 6 জনের ফাঁসি হয়েছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব সন্ত্রাসগুলো হয়েছে, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় এই ভাঙচুরগুলো হয়েছে, সাংবাদিকদের, যেহেতু গণমাধ্যম দিবসে আমরা কথা বলছি, সাংবাদিকরা বিনা বিচারে, বিনা আইনে, নানান রকম তামাশার মাধ্যমে তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং সেই জায়গাগুলোতে কোনোভাবে আমরা বুঝতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার এটা কি করে তারা এভাবে রাখলেন। এবং তারপর যে গণতান্ত্রিক সরকার এলো, 12ই ফেব্রুয়ারি একটি পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। 2-2.5 মাস হয়ে গেল, বর্তমান সরকারও কিন্তু এই যেই মামলাগুলো আছে সাংবাদিকদের, এখানে কিন্তু সরাসরি, এখনো হয়তো নিশ্চয়ই আইনের একটা ব্যাপার তো থাকবেই, ধারাবাহিকতা, কিন্তু তারপরেও খুব তড়িৎ গতিতে কিন্তু এই মামলাগুলোকে আপনি দেখুন যে লেখক শাহরিয়ার কবির, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, আমাদের কয়েকজন কলিগ মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল এবং আরও আমাদের বন্ধুস্থানীয় যারা আছেন, অনেকেই এভাবে গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক আছেন।
তো সাংবাদিকরা যখন গণমাধ্যমে কাজ করতে গিয়ে বিনা বিচারে এভাবে জেলে অন্তরীণ হন, যে কোনো সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়ে একদল সাংবাদিক হয়তো আওয়ামী লীগ হয়ে গেছেন এবং সেই ক্ষেত্রে দেখা গেছে তারা পেশার চাইতেও অতিরিক্ত অনেক কিছু করেছেন যা পেশার সততার সঙ্গে যায় না। আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই ধারাবাহিকতা দেখিনি যা তার মানে পেশার সঙ্গে যায় না? রাজনৈতিক অবস্থানের কারণেই তারা আটক রয়েছেন। অবশ্যই এটা বলা বাহুল্য। এবং সেটা আপনি দেখুন যে এখন যে নতুন সরকার এসেছে, আমরা হয়তো আগামীতেও দেখব যে অনেক সাংবাদিক বিএনপি সাংবাদিক হয়ে যাচ্ছেন। এবং এই আওয়ামী লীগ বিএনপির এই যে দ্বিধা বিভক্তি, সাংবাদিকতার বৃহত্তর যে স্বার্থ এবং মুক্ত গণমাধ্যম তৈরির ক্ষেত্রে এটা একটা অন্যতম প্রতিবন্ধকতা বলেই আমি মনে করি। সাংবাদিকদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিকভাবে তাদের অবস্থান ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে, কিন্তু এটা যখন পেশার সঙ্গে মিলে যায় তখন কিন্তু নানান সমস্যা তৈরি করে। এই বাস্তবতা একটি প্রশ্ন রাখতেই চাই, সাংবাদিকরা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে লেজুরবৃত্তি করে থাকে কিছু কিছু রাজনৈতিক দলের, নাকি রাজনৈতিক দলগুলো আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়? না, এটা আসলে দ্বিপাক্ষিক, ভাইস ভার্সা। কিন্তু আমি মনে করি যখন আপনি ফুটবল প্লেয়ার, আপনি গোল দেবেন নাকি পাতানো খেলা খেলবেন, এটা কিন্তু আপনারই বিবেক আপনাকে ঠিক করতে হবে। সাংবাদিককে লেজুরবৃত্তি করতে চাইতে পারে রাজনৈতিক দল, কিন্তু সাংবাদিক সেখানে যাবেন কেন? তিনি কোন পেশায় আছেন তাকে তো সেটা বুঝতে হবে। তার যে পেশার যে মূল যে প্রত্যয়টি, সেটাই যদি উনি ভুলে যান, উনি যদি পার্টিজান হয়ে যান, উনি যদি মনে করেন যে না আমি একজন পার্টির কর্মীর মতো করে আমি লিখবো, আমার পার্টির নেতা যা বলবেন সেভাবে আমি লিখবো, সেই ঘটনাটি কিন্তু আমাদের এখানে ঘটেছে। আমরা দেখেছি যে প্রেস কনফারেন্সের নামে সাংবাদিকরা প্রধানমন্ত্রী তোষণ করছেন, প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন। সেটা নানান ফর্মে কিন্তু সবসময় কম বেশি রয়ে গেছে এবং সেটা আমরা ৮০ দশকেও দেখেছি। আমাদের এক সাংবাদিক নেতা তখন বলেছিলেন রাষ্ট্রপতি এরশাদ যদি বলেন আমি ঝাড়ু দেব, এই কথা বলার 2 দিন পরে তিনি মন্ত্রী হয়ে গিয়েছিলেন। তো যিনি ঝাড়ু দিতে চান তিনি মন্ত্রী হয়ে যান, এবং সেটাই কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে চলে এসেছে। এবং আমরা যদি মুক্ত গণমাধ্যম চাই, স্বাধীন গণমাধ্যম চাই, গণমাধ্যমকে রাজনৈতিক দলের আওতামুক্ত হতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ, জনাব হাসান তারিক চৌধুরী। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছিল, এমনটি দেখেছি, এমন পরিস্থিতি আমরা দেখেছি। সংবাদপত্রের অফিসে হামলা, শত শত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং 3 দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণে কিন্তু জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আজ পালিত হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত হলো, বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে আমরা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ-আলোচক সহ সবাইকে। দেখুন, আসলে এই প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করেছে কিন্তু জাতিসংঘ, এবং তারা একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গির আলোকেই আপনার এই প্রতিপাদ্যটি নির্ধারণ করেছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাস্তবতা এই প্রতিপাদ্য থেকে অনেক দূরে। এটা আমরা প্রতিদিন পত্রিকার পাতায় কিংবা গণমাধ্যমের স্ক্রিনে তাকালেই বুঝতে পারি। এবং একটা জিনিস খুব পরিষ্কার, আমার সাথে আশা করি সকলেই একমত হবেন, যে পায়ে শিকল বেঁধে দিয়ে, অর্থাৎ আপনি সুবিধাবাদ, দলীয় লেজুরবৃত্তি এবং ক্ষমতার যে চোখ রাঙানি, এই সমস্ত শিকল বেঁধে দিয়ে কিন্তু মুক্ত গণমাধ্যম হয় না। এবং আমাদের যে আইনি কাঠামো রয়েছে, একজন পেশাদার আইনজীবী হিসেবে আমি যেটা বুঝি, যে আমাদের যে প্রচলিত আইনি কাঠামো রয়েছে, সেই আইনি কাঠামোই কিন্তু বারবার মুক্ত গণমাধ্যমের পায়ে এবং হাতে শিকল বেঁধে দিয়েছে এবং চোখে কালো চশমা পরিয়ে দিয়েছে, যার ফলে এখান থেকে বের হওয়াটা খুব কঠিন যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র এই আইনি কাঠামোকে উদারীকরণ না করবে। যেমন ধরেন, আমাদের দেশের এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত আইনগুলো রয়েছে, সমস্ত আইন দেখবেন সবই কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক আমলের অবশেষ, তার যে রেসিডুয়াল কিন্তু আমরা প্র্যাকটিস করছি। তাহলে রাষ্ট্র আসলে সাংবাদিকদের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে? আইন কি নিপীড়নের একটা অস্ত্র হয়ে উঠছে কিনা? অনেক ক্ষেত্রে সেটি হয়ে যাচ্ছে এভাবে, যে যেমন দেখেন যে আমরা যদি আজকেরও কাগজ দেখি, মাননীয় তথ্যমন্ত্রী কি বলেছেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্র যেমন গণমাধ্যমের উপরে কর্তৃত্ব প্রকাশ করতে চায়, অর্থাৎ সরকার, এবং একই সঙ্গে তিনি দায় দিয়েছেন যে মালিক পক্ষ তারাও তাদের নিজেদের স্বার্থে গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে। এটি হলো বর্তমান তথ্যমন্ত্রীর স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা কিন্তু খুব, আমি তাকে সাধুবাদ জানাই যে একটি নির্জলা সত্য তিনি আসলে এইরকম একটি দায়িত্বে থেকেও তিনি কিন্তু মানুষের সামনে টেনে এনেছেন। সমস্যার গোড়াটা কিন্তু সেখানেই। আপনি দেখবেন যে সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ কারা? সবচেয়ে বেশি ভালনারেবল হলো কিন্তু গণমাধ্যম কর্মীরা। যেমন তাদের পেশাগত নিরাপত্তা, তাদের জীবন জীবিকার নিরাপত্তা,
এবং মাঠ পর্যায়ে তারা যখন কাজ করতে যান, সেই কাজ করতে যাওয়ার ক্ষেত্রে যারা বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন করেন, তাদের যে ঝুঁকি, সেই ঝুঁকিকে কখনোই আমি দেখি নাই যে রাষ্ট্র সেভাবে আমলে নিয়েছে। বরং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু গণমাধ্যম কর্মীরা অনেক স্পর্শকাতর ইভেন্ট কাভার করেছে এবং অনেকে প্রাণও দিয়েছে। এবং শুধু তাই নয়, কর্পোরেট স্বার্থের বলি হয়েছে অনেক সাংবাদিক এবং অনেক গণমাধ্যম কর্মী, এবং এর কিন্তু কোনো এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো বিচার বাংলার মাটিতে হয় নাই। যার ফলে আমরা যখন একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের কথা বলবো, সেখানে নিরাপত্তার প্রশ্নটাই কিন্তু সবার আগে আসবে। আজকে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিরাপত্তার প্রশ্ন, অর্থাৎ একজন মানুষ ভিন্ন মত প্রকাশ করার পর নিরাপদ থাকবেন কিনা, তার সামনে এখন সেটি বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত। এখন ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে কিন্তু আইনি পরিকাঠামো রয়েছে। আমরা দেখেছি যে এই আইনি পরিকাঠামোর যে প্রয়োগ এবং এটাকে যারা অ্যাপ্লাই করবে, তার যে অবকাঠামোগত যে প্রস্তুতি, সেটি কিন্তু আমাদের দেশে নাই। আমরা কিন্তু সব কাগজে বাগ দেখি। আমরা সাইবার সিকিউরিটি আইনের কথা জানি, আমরা তথ্য অধিকার আইনের কথা জানি, আমাদের দেশে প্রেস কাউন্সিলের আইন রয়েছে। সমস্ত আইনগুলো আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরা ফোকাস করেছে কিন্তু কর্তৃপক্ষকে, তাদের ইন্টারেস্ট, অর্থাৎ মালিক পক্ষ এবং রাষ্ট্র। বাদ পড়ে যাচ্ছে কিন্তু গণমাধ্যম কর্মীরা। তারা কোথায়? আমি যদি প্রশ্ন করি, আমি দেখব যে তারা কিন্তু নো হায়ার, তারা কিন্তু আসলে কোথাও নাই। তো এইরকম একটি অবস্থায় গণমাধ্যম কর্মীদেরকে রেখে কখনোই, যারা গণমাধ্যমটাকে আসলে তার চালিকা শক্তি, তাকে বাদ রেখে, তাকে পর্দার আড়ালে রেখে আপনি কখনোই কিন্তু মুক্ত গণমাধ্যম আশা করতে পারেন না। ফলে বারবার প্রতিটি গণ আন্দোলনে কিন্তু কথা উঠেছে যে আমাদের দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট আইনি কাঠামোর একটা পরিপূর্ণ, একটা আমূল সংস্কার দরকার, যেটা হবে জনবান্ধব এবং রাষ্ট্রের বৃহত্তর মানুষের কল্যাণের স্বার্থে এবং প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা করার কথা। যেমন দেখেন, এবারের প্রতিপাদ্য কিন্তু মানবাধিকারের প্রশ্নটি উঠে এসেছে। এখন আপনার যদি নিরাপত্তাই না থাকে, তাহলে মানবাধিকারের প্রশ্ন কিন্তু সেখানে অবান্তর। কারণ নিরাপত্তা হলো মানবাধিকারের পূর্ব শর্ত, কিন্তু সেই নিরাপত্তাকে নিশ্চিত না করে যখন মানবাধিকারের কথা বলা হবে, এটি কিন্তু প্রহসনের মতোই শোনাবে। এবং আমরা যে বিষয়টি তুলে ধরছিল যে রাজনৈতিক প্রভাব মুক্ত গণমাধ্যম, সেটি আসলে বাংলাদেশের বাস্তবতায় কতখানি সম্ভব? সেটি আসলে একটা আমাদের দেশের এই বাস্তবতায় খুব দীর্ঘ সংগ্রামের ব্যাপার। যেমন ধরেন যে একটা সংবাদকর্মী কখন স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে লিখতে পারবে, যখন মালিক পক্ষ কিংবা রাষ্ট্রের চোখ রাঙানি মুক্ত সে হতে পারবে। এখন মালিক পক্ষ বা রাষ্ট্র কখন চোখ রাঙানি বন্ধ করবে? যখন তাদের ভিতরে সেই গণতান্ত্রিক মনোভাব তাদের প্রকাশিত হবে। কিন্তু তাদের নিজেদের দলের ভিতরে যেখানে গণতন্ত্র নাই, নিজের দলের ভিতরে যেখানে কর্তৃত্বতন্ত্র, নিজের দলের ভিতরে যখন আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা নেপোটিজম প্রাধান্য বিস্তার করে, ফলে কোন মন্ত্রীর ভাই, কোন এমপির আত্মীয় ইত্যাদি যখন প্রধান হয়ে যায়, মালিক পক্ষের আত্মীয়কে বা মালিক পক্ষের পছন্দের লোককে, এগুলো যখন গণমাধ্যম কর্মীদের বেলায় প্রধান হয়ে ওঠে, তখন তাদের পক্ষে রাষ্ট্র বা মালিক পক্ষের লেজুর ভিত্তির বাইরে এসে একটা স্বাধীন জায়গায় কথা বলা খুবই দুরূহ ব্যাপার হয়ে ওঠে। হয়তো আমরা বলতে পারবো, ভাষণ দেওয়ার জন্য হয়তো বলতে পারবো, কিন্তু কার্যক্ষেত্রে এটা কিন্তু খুবই কঠিন এবং দুরূহ সংগ্রামের ব্যাপার। এবং এটি যারা করতে গিয়েছে, এই বিরুদ্ধ স্রোতের যাত্রী যারা হয়েছে, তাদের কিন্তু করুণ পরিণতির শিকার হতে হয়েছে। এটি হলো আমাদের দুঃখজনক বাস্তবতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাসান তারিক চৌধুরী, মাহবুব আজিজ। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা তুলে ধরি, আমরা কিন্তু দেখি যে সহসাই সেখানে গুজব, অপপ্রচার কিংবা ভুয়া সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে। সেগুলো কখনো কখনো নিয়ন্ত্রণ করতে যেয়ে কি স্বাধীনতা সীমিত হয়ে পড়ে? দেখুন, ওটা আরেকটা প্রসঙ্গ যে সামাজিক মাধ্যম, এটা তো ঠিক গণমাধ্যমের যে দায়িত্বশীলতা বা সম্পাদকীয় নীতির সঙ্গে তার যোগাযোগ নাই, ওটা আরেকটা প্রসঙ্গ। কিন্তু তারিক ভাই যে কথাগুলো বললেন, তার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই। তিনি বললেন যে এটা আসলে খুবই কঠিন, কিন্তু দেখুন যে গণতন্ত্র যখন কণ্টকিত হয় বা অবরুদ্ধ হয়, তখন মানুষ কিন্তু রাস্তায় নামে, সেটা আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখলাম। এবং সেইগুলো কিন্তু আসে কি করে? অবরুদ্ধ গণমাধ্যমের মধ্য থেকেও যতটুকু ফাঁক ফোকর পাওয়া গেছে, মানুষ কিন্তু জেনেছে। এবং আরও অন্যান্য বিষয় তো ছিল, গণমাধ্যমেও একটা উপাদান ছিল বটে। অর্থাৎ আপনার দেশের গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের অবশ্যই সম্পর্ক রয়েছে। আর মালিক পক্ষের যে বিষয়টি, আজকে যে প্রতিযোগিতামূলক বাজার, আপনিও একটি গণমাধ্যমে কাজ করেন, মালিক পক্ষ কিন্তু কখনোই একটি অলাভজনক গণমাধ্যমকে পুষতে চায় না।
কাজেই আপনি যদি ওই বস্তা পচা সরকারি বন্ধ না করেন, সেই গণমাধ্যমকে কিন্তু লোকে কিনবে না বা দেখবে না। কাজেই আজকের যে প্রতিযোগিতামূলক বাজার, সেইখানে কিন্তু মালিক পক্ষের সেই রকম কোন রকম বিধি ব্যবস্থা খুব একটা থাকে না। যারা এমনও হচ্ছে, বিশেষ করে নারীদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে, খোদ প্রধানমন্ত্রীর মেয়েকে জড়িয়ে যেভাবে, এগুলো তো আসলে কোনো রকম সভ্যতা ভব্যতার মধ্যে পড়ে না। তো সেইটার সাথে গণমাধ্যমের যে জায়গাটি কোনোভাবে মেলানো যাবে না। এবং গণমাধ্যম যখন আপনার দায়িত্বশীল এবং স্বাধীন হবে না, সত্যিকার অর্থে যখন দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ আচরণ যদি করতে পারে, তখন কিন্তু এই জিনিসগুলো খুব মানে যে যার জায়গায় ঠিক মতো থাকতে পারতো। আপনি দেখুন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে কি অসহায়ের সবচেয়ে বড় সহযোগী, অর্থাৎ সাপোর্ট। আপনার যে হাসপাতালে জায়গা পাচ্ছে না, যে পুলিশের কাছে যার কোনো স্থান নাই, তার জন্য আছে গণমাধ্যম। আপনি দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের এক রাষ্ট্রপতি বলেছিলেন যে পার্লামেন্টেরও অনেক সময় প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু গণমাধ্যমের প্রয়োজন থাকবে। তো মানুষ কোথায় কথা বলবে? মানুষের কথা বলার সবচেয়ে বড় জায়গায় গণমাধ্যম। তো সেই জায়গায় কেন গণমাধ্যম হচ্ছে, কেন সামাজিক যোগাযোগ মাধ্যম না? কারণ গণমাধ্যমে একটা সম্পাদকীয় একটা দরজা থাকে, অর্থাৎ যা খুশি তাই আপনি বলতে পারবেন না। সম্পাদকীয় যে মানদণ্ডে আপনাকে সত্যাসত্য বিবেচনা করেই সম্পাদকরা সেটা ছাপান। তো সেই ক্ষেত্রে গণমাধ্যমের এই দায়িত্বশীলতার কারণে এটা কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম করা হয়। এবং সেই জন্য সেই দায়িত্বশীলতার জায়গা থেকে যেটা আমি বলছিলাম, যে আপনার যারা বিনিয়োগকারী, তারাও কিন্তু দেখবে যে আপনি কতখানি দায়িত্বশীল সাংবাদিক এবং আপনি কতখানি আপনার সেই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারছেন। সেই জায়গাতে রাষ্ট্র যখন আপনার হাতটা বেঁধে দেয় এবং যখন আপনাকে প্রশ্ন করার জায়গাগুলো বন্ধ হয়ে আসে, যেটাকে আমরা বারবার বলি ক্ষমতাকে প্রশ্ন করা হচ্ছে গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব, সেই জায়গাতে কিন্তু গণমাধ্যম এই কাজটি করতে পারে না। অন্তত আমরা গত কয়েক দশক ধরে দেখছি গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যমের যে বিষয়টি আমরা শুনি, সেটা কি শুধুই প্রতীকী না? সেটি আসলে কি একটা নিরন্তর সংগ্রাম। এর মধ্যেও কিন্তু এক ধরনের সাংবাদিক আছেন যারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সবসময় এই চেষ্টা, অবিরত সংগ্রাম। আপনার দেশের গণতন্ত্রের জন্য যেমন মানুষ সংগ্রাম করে যাচ্ছে, গণমাধ্যমের স্বাধীন সাংবাদিকতার জন্য কিন্তু এক গুচ্ছ সাংবাদিক বিভিন্নভাবে যার যতটুকু সামর্থ্য আছে সে কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আপনি দেখুন যে আরো বিকল্প নানান পেশা থাকার পরেও সাংবাদিকরা কি কারণে এই জায়গাতে এতখানি মনোযোগী হয়? তাদের তো আরো নানান রকম হাতছানি থাকার পরেও সাংবাদিকতাটাকে ভালোবেসে, এই যে রাত নাই দিন নাই, আপনি দেখুন যে হাসপাতালের মতোই তো সাংবাদিকদের ডিউটিটা করতে হয়। এবং আপনি ওয়েজ বোর্ড আপনি বলুন যে অষ্টম ওয়েজ বোর্ড থেকে শুরু করে মহামারী, হ্যাঁ সেই, এবং আপনি অষ্টম ওয়েজ বোর্ড কবে হয়েছে? 15 বছর আগে হবে। তারপরে কিন্তু আমরা নবম ওয়েজ বোর্ডের চোখও দেখিনি। নবম ওয়েজ বোর্ডের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই কোনো গণমাধ্যমে। আমরা এখন শুনছি দশম ওয়েজ বোর্ডের কথা। আসলে বাস্তবতার সাথে এই কাগজপত্রের সম্পর্ক কিন্তু অনেক দূর, এবং এটা যেমন মালিকরাও জানেন, কারণ মালিকদের পক্ষে তো আসলে এইভাবে নিজের পকেট থেকে টাকা দেওয়া সম্ভব না। তারাও তো বাজার বাস্তবতাটা বুঝেন। দেশের আর্থিক পরিস্থিতির সাথেও গণমাধ্যমের আর্থিক পরিস্থিতির তো একটা সঙ্গতি থাকে, এবং সেই ক্ষেত্রে আপনি দেখুন গণমাধ্যমের যে বিস্তারের ব্যাপারগুলো, সেই জায়গায় কাগজের দাম, অন্যান্য অনেক কিছু যেভাবে বেড়ে গেছে, ইলেকট্রনিক মিডিয়ার এক ধরনের প্রসার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি প্রিন্ট মিডিয়ার কথা বলেন, সেখানে যেই সমস্ত জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেখানে যেভাবে ট্যাক্স এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সত্যিকার অর্থে একটা বড় গণমাধ্যম চালাতে এখন প্রচুর বিনিয়োগ করতে হয়। রাষ্ট্রের দায়বদ্ধতা কতটুকু? রাষ্ট্র আসলে এই ধরনের গণমাধ্যমের ক্ষেত্রে দায়বদ্ধতা একটি হতে পারে যে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এছাড়া কোনো দায়বদ্ধতার আর কিছু নাই। এবং আটকে না দেওয়া, অর্থাৎ ট্যাক্সগুলো কিছু কিছু যে জায়গায় রেয়াত দেওয়া, কারণ এই জায়গাগুলো কিন্তু মানুষের মানসিক বিকাশে কাজ করে। গণমাধ্যম হচ্ছে একটা দেশের সত্যিকার শক্তিশালী গণমাধ্যম ওই দেশ কতখানি গণতান্ত্রিক, কতখানি রুচিশীল, কতখানি মননশীল, তার কিন্তু একটা সূচক। কাজেই সরকার যদি সেই জায়গাগুলোতে কিছুটা যত্নশীল হতো, বরং আমরা দেখতে পাই গণমাধ্যমকে আটকে রাখবার জন্য বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে সরকার। আপনি যদি সরকারের না হন, আপনি বিজ্ঞাপন পাবেন না।
এবং এই জায়গাগুলোতে আপনি ডিএফপির একটা লিস্ট আছে, সেইখানে কিন্তু আপনি দেখবেন যে সরকার সমর্থিত যে সংবাদপত্রগুলো 1, 2, 3 সেটা নাম্বার কি আসলে রয়ে যায়। দলীয়করণের একটা অংশ? অবশ্যই, এবং সরকার চায় বিজ্ঞাপনের মাধ্যমে দৈনিক পত্রিকাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য। এটা হয়ে আসছে, সবসময়ই হয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ হাসান তারিক চৌধুরী। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 2025 সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ, এই 12 মাস বা 1 বছরে বাংলাদেশে 389 জন সাংবাদিক নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন। এই বাস্তবতায় একজন সাংবাদিক কিভাবে তাহলে তার পেশাদারিত্বের সাথে কাজটি করবে? ধন্যবাদ। আমি এই কথাটি আগেই বলেছি। যেমন ধরেন, আমরা আদালতে প্রায় বিভিন্ন ফোরামে আমরা বলে থাকি যে গণমাধ্যম হলো সমাজের তৃতীয় চোখ। কিন্তু আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের আদালত কক্ষে এখন গণমাধ্যম কর্মীদের প্রবেশের ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আছে, যেটা কখনো তুলে দেওয়া হয়, আবার কখনো রাখা হয়। ফলে কি ধরনের বিচার চলছে, যেই সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত বা যারা ভিকটিম সাংবাদিকদের কথা আপনি বলছেন, তাদের বিচারটা আসলে কেমন হচ্ছে সেটা জানারও কিন্তু সুযোগ নাই। আমরা বারবার আইনজীবীদের পক্ষ থেকে, আইনজীবী সমাজের পক্ষ থেকে আমরা কিন্তু এটার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে আদালত কক্ষে গণমাধ্যম কর্মীদেরকে যেতে দিতে হবে এবং জাতি জানুক যে কেমন বিচার আমাদের দেশে হচ্ছে। ফলে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য, বিচার প্রক্রিয়ার এক ধরনের জনবান্ধব চরিত্র প্রকাশের জন্য কিন্তু এটি খুব জরুরি। ফলে এই ধরনের নানা ধরনের প্রতিবন্ধকতা দিয়েই কিন্তু বিচারহীনতার সংস্কৃতিকেই কিন্তু লালন পালন করা হচ্ছে। যেই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে বারবার এই দেশের মানুষ অভ্যুত্থান করেছে, এবং 24-এর অভ্যুত্থানও ছিল কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধেই। কিন্তু আজকে এই মুক্ত গণমাধ্যম দিবসে আমি বলতে চাই যে আমরা সেই জায়গা থেকে খুব বড় ধরনের উত্তরণ ঘটাতে পারিনি, এবং এই জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি আগেই বলেছি যে সরকারের মানসিকতা, যেটা খুব যথার্থই মাহবুব আজিজ বলেছেন যে এই নিয়ন্ত্রণ করার জন্য যেমন একটা আইনি পরিকাঠামো আছে, একই রকমভাবে একটা অর্থনৈতিক পরিকাঠামোও কিন্তু আছে, যার একটা বড় জায়গা হলো কিন্তু আপনার বিজ্ঞাপন। এবং আরেকটি জায়গা আমি বলবো, সেটি হলো আমাদের দেশের যে মজুরি আইন, আমাদের দেশে যে লেবার ল আছে, এবং আমাদের দেশে এই লেবার ল গভর্ন করে হলো আপনার সমস্ত ইউনিয়নগুলোকে, এবং সাংবাদিকদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন কিন্তু সেই আইনেরই অধীন। এখন ধরেন নবম ওয়েজ বোর্ড কেন বাস্তবায়ন হলো না, এটা নিয়ে যখন মামলা হয়, মামলা হলে এটা ইউনিয়নগুলো মামলা করেছে হাইকোর্টে, তো সেই মামলা করার পরে মামলা কোন জায়গায় আটকে আছে, যে সাংবাদিকদের ইনকাম ট্যাক্স কে দেবে। অষ্টম ওয়েজ বোর্ডে ছিল যে এটা মালিক পক্ষই দিবে, নিয়োগকর্তারাই সেটা প্রতিষ্ঠানে হয়ে সেটা তারা ইনকাম ট্যাক্সটা দিয়ে দেবে। নবম ওয়েজ বোর্ডে বলা ছিল যে না, এটা যার যার ইনকাম ট্যাক্স তাকেই দিতে হবে। বিতর্কটা সেখানে ছিল, কিন্তু সেটি কিন্তু এখনো কিন্তু আইনি সুরাহা হয় নাই। এখন ধরেন একজন সাংবাদিকের উপরে তার যে আয় এবং তার যে বেতন কাঠামো, তার উপরে যখন আপনি ইনকাম ট্যাক্সের খরচ, যারা আমাদের দেশে ঋণ খেলাপি কর ফাঁকির যে সংস্কৃতি, এর বাইরে কিন্তু সাংবাদিকরা প্রত্যেকেই কিন্তু কর দিচ্ছে, তারপরেও যে করের খরচ তাদের উপরে এই নবম ওয়েজ বোর্ডের মাধ্যমে আনা হলো, এর ফলে দেখা গেল কি যে তাদের কিন্তু গোটা আর্থিক নিরাপত্তাটাই একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল, এবং এখনো পর্যন্ত এর কিন্তু আইনি সুরাহা হয়নি। কেন হয়নি? এর একটি বড় কারণ যেমন রয়েছে রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি, আরেকটি বড় কারণ হলো ইউনিয়নগুলোর লেজুর বৃত্তি। অর্থাৎ দলীয় লেজুর বৃত্তির ইউনিয়ন যখন লিডারশিপে থাকে, যখন পাওয়ারে থাকে, তারা কিন্তু তখন আর এই সমস্ত পয়েন্টে উচ্চকণ্ঠ হয় না, এবং তারা তাদের যে প্রভু রাজনৈতিক দল, তাদের দয়া দাক্ষিণ্যের উপরে বা তাদের চামচাগিরির উপরেই কিন্তু তারা নির্ভর করে। এবং আপনি দেখবেন যে সরকারের চামচা না হলে পরে তথ্য কমিশনের কর্তা ব্যক্তি হওয়া যায় না, সরকারের চামচা না হলে পরে কিন্তু প্রেস কাউন্সিলের কর্তা ব্যক্তি হওয়া যায় না। এটি রেওয়াজ আমাদের এখানে হয়েছে। এবং এই যে তথ্য কমিশন, প্রেস কাউন্সিল বা মজুরি বোর্ড, এগুলো কারা বানায়, কিভাবে হয়, গোটা ব্যাপারটার মধ্যে রাজনৈতিক সংস্কৃতি, সেই জায়গায় একটা পেশাজীবী বান্ধব যে ইউনিয়ন, যেটা আসলে দল মতের ঊর্ধ্বে উঠে পেশার স্বার্থটাকে দেখবে, সেই ধরনের পেশাজীবী সংগঠন নেতৃত্ব বাংলাদেশে বিকশিত হয় নাই। সেই রাজনৈতিক অঙ্গনের দিকে যদি আমরা দৃষ্টি দিই, আমরা কিন্তু সেখানেও দেখছি যে বিভিন্ন বিষয় নিয়ে বাকযুদ্ধ চলছে। ইতিমধ্যেই সংস্কারবিহীন সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন ৭২-এর সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার পথ উন্মুক্ত রাখা হচ্ছে। বিএনপি বুঝে হোক বা না বুঝে হোক এই ধারাবাহিকতার ফাঁদে পা দিচ্ছে। এর ফলে জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ এর প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। যদি জানতে চাই যে ৩ মাসের মাথায় কি আসলে সংস্কারের স্বপ্ন হোঁচট খেল? সংসদের এই বিরোধী দলটি, বিশেষ করে এনসিপি, আসলে সংস্কারের আলাপটা তো ওনাদের নিজেদের আগে হওয়া দরকার, কারণ ওনারা সারা জীবন
জন্মের পর থেকে, তাদের এই অল্প সময় তাদের জন্ম হয়েছে, তারা জন্মের পর থেকে কিন্তু সংস্কারের আলাপটা দিয়েছে এবং বলেছে যে তারা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়। কিন্তু এমন একটি দলের সঙ্গে তারা গাঁটছড়া বেঁধেছে, যে জামাত ইসলাম, যারা সংস্কার তো দূরের কথা, গোটা সামাজিক ব্যবস্থাকেই যারা পেছনের দিকে নিয়ে যেতে চায়, এবং তাকেই অন্তর্ভুক্ত করেছে হলো এই নাহিদ ইসলামদের দল, এবং তারাই আবার সংস্কারের কথা বলছে। এসব কথা বলার মধ্য দিয়ে তারা আসলে এক ধরনের প্রতিবন্ধকতার রাজনীতি করছে, অর্থাৎ 3 মাসের মধ্যেই সব কিছু করে ফেলতে হবে, হ্যাঁ, এটা বলার মধ্য দিয়ে তারা এক ধরনের সংস্কারকে কিন্তু নাকচ করছে। সরকারি দল তো একবারও বলে নাই যে তারা সংস্কার করবে না, এবং সংস্কারের প্রক্রিয়া কোথাও তারা বন্ধও রাখে নাই। এবং আপনি দেখেন যে অধ্যাদেশগুলো পার্লামেন্টে এসেছে, প্রত্যেকটি অধ্যাদেশই কিন্তু সংস্কার প্রক্রিয়ারই পার্ট ছিল। কোনো অধিকাংশ অধ্যাদেশকে তারা অ্যাপ্রুভ করেছে, আর কিছু কিছু তারা বিবেচনার জন্য রেখেছে। যদিও আমরা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত যে অধ্যাদেশগুলোর ব্যাপারে আমরা তীব্র আপত্তি করেছি, এগুলোকে কেন রহিত করা হয়েছে। দেখেন, আসলে বাংলাদেশের অস্তিত্বকে যারা মানে না, এবং এই অস্তিত্বের সাথে 72-এর সংবিধানের প্রশ্নটি জড়িত, এবং তারা কি একবারও যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে যে সেকুলারিজম কেন বহুদলীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর? তারা কিন্তু প্রমাণ করতে পারবে না। তাহলে আজকে ভারত যদি সেকুলার হয় আমরা খুব খুশি হব, কিন্তু ভারত যদি হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করে আমরা কিন্তু খুব এতে আমাদের প্রতিবাদী করতে হবে। তো ফলে এই ন্যারেটিভ যারা উৎপাদন করছে সংস্কারের নামে, তারা আসলে মৌলবাদী এবং জঙ্গিবাদী ধ্যান ধারণার একটা নবায়িত সংস্করণ, এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই পার্লামেন্টে তারা এই ধরনের আলাপ জুড়ে দিয়েছে। আমরা এই মুক্ত গণমাধ্যম দিবসে যে জায়গাটায় জোর দিতে চাই, যে মানুষের অবাধ তথ্য জানার যে অধিকার, সেটাকে আরো দায়িত্বশীলভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটা করার জন্য যেই রাজনৈতিক বয়ান পার্লামেন্টে আনা দরকার সেটি কিন্তু বিরোধী দল আনছে না। আজকে তাদের মুখে একবারও শুনি নাই যে কেন আদালত কক্ষে সাংবাদিকরা ঢুকতে পারে না। তাদের মুখে একবারও শুনি নাই যে বাংলাদেশের প্রচলিত আইনি কাঠামোতে সম্পত্তিতে নারী পুরুষের অধিকারের জায়গাটিতে কেন সমতা আসছে না। তাদের মুখে একবারও শুনি নাই যে কেন বাংলাদেশে আউল বাউল ফকিররা তাদের এই সংস্কৃতিকে আইনি সুরক্ষার মাধ্যমে তারা রক্ষা করতে পারবে না। তাদের মুখে কিন্তু এই অন্তর্ভুক্তির আলাপটি শোনা যায়নি, অথচ তাদের মুখেই কিন্তু আবার সংস্কারের বড় গলা আমরা শুনতে পাই। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা বাংলাদেশের রাজনীতির অন্তঃসার শূন্যতাকে আবারও কিন্তু প্রমাণ করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব হাসান তারিক চৌধুরী। মাহবুব আজিজ, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে ভণ্ডামি প্রকাশ করেছেন এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমরা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে নির্বাচন আদায়ের জন্য আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই শুরুতেই। সেই সঙ্গে হাসনাত আব্দুল্লাহ আরও একটি বিষয় ইঙ্গিত করেছেন যে হাসিনার সময় অন্তত বোঝা যেত দিন শেষে সিদ্ধান্তটা কে নেয়, সরকারের এখন অনেক মুড সুইং হয়, এবং সো মেনি গভর্নমেন্ট মানে আমি নিশ্চিত না, খুব শীঘ্রই হয়তো বলা যাবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে ভুল বোঝানো হচ্ছে। এই ভুলটা আসলে বোঝায় কারা? এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আছে। আসলে কথা তো অনেক কিছুই বলা যায়, এবং এই কথাগুলোর সারবস্তু যদি খুঁজতে হয়, যেটা তারিক ভাই খুব ভালো বললেন, যে তারা যে এত সংস্কার করছে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে একটি কথা বলে না কেন বিরোধী দল? তারা এই যে 12ই মার্চ থেকে যে সংসদটা শুরু হলো, একটিবার বলেছে 9 তারিখে কেন চুক্তি করতে হলো অন্তর্বর্তী সরকারের? একটিবার বলেছে এই যে হামে যে শিশুরা মারা গেল, এই এর বিচার দাবি করেছে তারা, কেন টিকা দেওয়া হয়নি? শেখ হাসিনার বিরুদ্ধে যে বলা হচ্ছে যে গুলি করেছে হেলিকপ্টার দিয়ে, সেটা নিয়ে সারা দেশের মানুষ এত আবেগী, সত্যিকার অর্থে ইতিবাচক অর্থেই আবেগী। তো এতগুলো শিশু মারা গেল, মানুষ আবেগী নয়? সে আবেগটা প্রকাশ করবে তো রাজনৈতিক ব্যক্তিরা। কোথায় তাদের আবেগ? তারা এই শিশু হত্যা নিয়ে কথা বলে না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের নাকি আলু পটলও কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তো সেইটার কি বিহিত হবে? আমরা কি হাঁস মুরগিও খাবো আমেরিকার থেকে এনে? এবং এই যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কোনো আলাপ নাই। সংস্কার কি শুধুমাত্র কে কয় বছর ক্ষমতায় থাকবে এটাই সংস্কার? নারী সংস্কার নিয়ে কথা কোথায়? এবং এই যে সম্পত্তির বিষয়টা, নারী পুরুষের সমান অধিকার সম্পত্তিতে, এটা নিয়ে তাদের এত আপত্তি কেন? কারণ নারী এবং পুরুষ এটা তো একটা ধারণা মাত্র, সমাজই তো তৈরি করে নারী ও পুরুষ। তবে কি রাজনৈতিক দলগুলো নিজেদের মতো কাস্টমাইজ সংস্কার চেয়েছে?
শুধু কাস্টমাইজড না, এটা আসলে মূল জায়গাটা হচ্ছে যে ওই যে আনুপাতিক হারে যদি উচ্চ কক্ষে আসনটা বন্টন করা যায় তাহলে কিন্তু 51% আর 40%-এর মতো, তাহলে ওই 2/3 ব্যাপারটা বিএনপির থাকে না। তখন তারা যে কোনো আইন কানুন ওখানে আটকে দিতে পারবে এবং তারা বড় আকারে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষাটা সমাজে রয়েছে, আপনি 3 কোটি লোক তো না ভোট দিয়েছে, এটা কারা? এই 3 কোটি লোকের উচ্চারণ কোথায় দেশে? তাদেরকে কি অ্যাড্রেস করা হচ্ছে? আপনারা তো বারবার বলছেন হা ভোট পড়েছে 4 কোটি বা এত লোক হা ভোট দিয়েছে, না ভোট যারা দিল তাদের কথাগুলো কোথায়? তারা কি কিন্তু সংসদ সদস্যদের উচ্চকক্ষে আসন বন্টন যদি পিআর পদ্ধতিতে হয় বা সংখ্যানুপাতিক পদ্ধতিতেই হয়, এবং আমরা দেখলাম যে গাড়ির দাবি করা হচ্ছে, সে সঙ্গে পরিদর্শন কক্ষ, এগুলো তো আসলে জনগণের কি সুবিধা হচ্ছে? সেই জনগণের সুবিধা নিয়ে তো আসলে এখন কোনো চিন্তাই হচ্ছে না। জনগণের সুবিধা হলে তো প্রথম আলাপটা হতো যে মৌলিক অধিকারকে এখানে নিশ্চিত, আমাদেরকে এখানে অন্ন বস্ত্র খাদ্য বাসস্থানের ব্যাপারে আলাপ হয়েছে, আমাদের এখানে কি স্বাস্থ্য খাতের যে পরিস্থিতি এটা নিয়ে আলাপ হয়েছে, আমাদের এখানে যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এত কিছু ঘটে গেল, এই বৈষম্য নিয়ে কোনো আন্দোলন কথা হয়েছে? এমনকি যে জুলাই আহত নিহতদেরকে নিয়ে সংসদে তারা কি আলাপ করেছেন? তারা তো আলাপ করেছেন নিজেদের গাড়ি নিয়ে, নিজেদের কক্ষ নিয়ে। যেহেতু তারা এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের প্রেসক্রিপশনে এসেছেন, এক ধরনের প্রশ্রয়ে এসেছেন, তারা তো গ্রামই চেনেন না বলেই তাদের ওখানে কক্ষ লাগে। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সরাসরি এমপি হয়ে বসেছেন, তাদের তো মাঠ থেকে তো তাদেরকে নির্বাচিত হন নাই বলেই তাদের ওখানে কক্ষ লাগছে, তাদের গাড়ি লাগছে ওখানে যেতে, তারা তো গ্রামগঞ্জ চেনেন না। তো কাজেই এখন এক সরকার তাদেরকে এমপি বানিয়ে দিয়ে গেছেন, আরেক সরকার এখন তাদের গ্রাম চেনাবেন, এবং এই হচ্ছে আমোদ আহ্লাদের একটি সংসদ আমরা দেখতে পাচ্ছি, একটি প্রীতির সংসদ আমরা দেখতে পাচ্ছি। আর এই প্রীতির যে সম্মিলন, সেইখানে এই সমস্ত তরুণ ছেলেরা যা বলছে, তরুণ এমপিরা যা বলছেন, তা অনেকটাই তাদের মাঠ গরম করবার কথা। এই সমস্ত ভণ্ডামি বলা, অমুক তমুক যা বলা, এগুলো কিছুই না। কারণ আমরা যদি ভণ্ডামি খুঁজতে যাই তাহলে তো খুঁজতে হবে, ভাই আপনারা না বলেছিলেন আমরা নিজেদের জন্য কিছু চাইবো না, আমার পরিবার কিছু চাইবো না, তাহলে আপনি গাড়ি চাচ্ছেন কেন? আপনি কক্ষ চাচ্ছেন কেন? আপনার এই কক্ষের বিনিময়ে আমাদের যে উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার ভেঙে পড়ে যাবে, এবং সেইখানে যদি এমপি সাহেব স্বয়ং গিয়ে উপস্থিত হয় তাহলে কি আর স্থানীয় সরকার বলে কিছু থাকবে? আমরা যখন দেখতে চাই যে আমরা যখন আওয়ামী লীগের সময় কেন মানুষের এত দম বন্ধ হয়ে গেল, কারণ আওয়ামী লীগের বিরোধিতা করলে বলা হতো এ জামাত বিএনপি, এখন তাদের বিরোধিতা করলে বলা হয় এ আওয়ামী লীগ। অর্থাৎ সেই বিভাজিত সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে গণমাধ্যম নিয়ে এত কথা বলছিলাম, গণমাধ্যমেরও কিন্তু মূল সংকট এই বিভাজিত সংস্কৃতি। কেউ আওয়ামী লীগের সাংবাদিক, কেউ বিএনপির সাংবাদিক। ইউনিয়ন যদি একটি থাকতো, একদম সাংবাদিকদের স্বার্থ যদি অক্ষুণ্ণ রাখবার জন্য তারা যে কোনো দল মতের সবাই যদি একসাথে থাকতে পারতো, তাহলে কিন্তু আজকে ওয়েজ বোর্ডও বাস্তবায়িত হতো, আজকে পেশাদারিত্বও থাকতো, এবং এই ক্ষমতার চোখে চোখ রেখে আমরা কথাও বলতে পারতাম।